হৃদয়ের গ্যালারি জুড়ে অজস্র তারার মায়াবী মুখরতা। জ্যোৎস্না যেন শিফনের ওড়না হয়ে স্নিগ্ধতায় জড়িয়ে নিয়েছে আজকের এই আনন্দ ঘন মুহূর্তটুকু। তারায় তারায় কে যেন রটিয়ে দিচ্ছে রূপালী পর্দার এক তারার আগমনী বার্তা। দেশে এবং দেশের বাইরে প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তারার কথা অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু করার আগে চলুন জেনে নেই কে হচ্ছেন আজকের তারা। বাংলাদেশি চলচ্চিত্রের একজন অভিনেত্রী ও ঢালিউডের ৮০ দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা। আমি জ্যোতিষীর কাছে যাব, তার গোপনে শুধাবো, যারে আমার ভালো লাগে তারে কি পাবো, যারে আমার ১৯৭৭ সালে মহসিন পরিচালিত আয়না ছবিতে তিনি ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন। তখন সকল পরিচালকের নজরে পড়েন তিনি। এরপর পরিচালক মহিউদ্দিনের নায়িকা হিসেবে রোজিনাকে পছন্দ হলেও রেনু নামটা পছন্দ হয় না। রোজিনার সম্মতিক্রমে রেনু নাম বদলে হয়ে যায় রোজিনা। এরপর এফ কবির চৌধুরী পরিচালিত রাজমহল ছবিতে একক নায়িকা হিসেবে তার অভিষেক হয়। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। ছবিটি সুপার ডুপার হিট ব্যবসা করায় রোজিনাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কোথায় যাচ্ছিস? কোথাও না, মানে দাদা খাবার নিয়ে যেতে বলেছিল তো, তাই নিয়ে যাচ্ছি। পুরো ৮০ দশকে রোজিনা ছিলেন ঢালিউডের চাহিদা সম্পন্ন নায়িকা। ১৯৯০ সাল পর্যন্ত তার অভিনীত ছবির সংখ্যা দাঁড়ায় ২৫৫টি। ১৯৯০ সালে শেষ অভিনয় করেন। রোজিনার বেশিরভাগ ছবি, পোশাকি, অভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। নিশ্চয় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমাদের আজকের তারাকে। আমাদের আজকের তারা ৮০ দশকের লাস্যময়ী অভিনেত্রী রোজিনা। আমরা শুনব তার জীবনের অনেক কথা এবং বর্ণাঢ্য চলচ্চিত্র জীবনের কথা। রোজিনা, আপনি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, রোজিনার চলচ্চিত্র জীবন কিভাবে শুরু হয়েছিল সেটুকু এখন আমরা জানব। তোমার শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা একটা অন্য ধরনের, জানি না অন্যদের হয়েছে কিনা। আমি আসলে ছোটবেলা থেকে যখন আমি বুঝতে শিখেছি তখন থেকে কিন্তু আমার একটা মানে ছবি দেখার খুব আমার একটা প্রবণতা ছিল, খুব প্রচন্ড ইচ্ছা ছিল, খুবই বেশি করে ছবি দেখতাম। এই ছবি দেখাটাই কিন্তু আমার উৎসাহিত করেছে ছবিতে আসার জন্য। যেমন ধরো শাবানা ম্যাডাম কিন্তু আগে আমি দেখেছি যে পত্রিকাতে দেখতাম যে চুলটা কিন্তু একটা চাঁদের মতো করতো আর কি কপালের মধ্যে। তো ওটা আমি পত্রিকা থেকে কেটে নিয়ে ওটা কিন্তু আয়নার মধ্যে দেখতাম আর ওইভাবে আমি করতাম। তোমার প্রথম ছবি কোনটা? জানোয়ার। আমার জানোয়ার মুভি ক্যামেরার সামনে আসা এই প্রথম। আর ওই ছবিটিতে কাজ তো বলবো না, আলো ছায়ার মতো আর কি, এক্সট্রাও বলবো না, এটা একটা ইতিহাস আছে। তা আমরা শুটিং দেখতে গেছি। তা ওইখানটা দারা শিকো সাহেব ছিলেন ভিলেন, সর্বরী ছিল ডান্স করছিল। তা আমরা দেখার মধ্যে একটা লোক এসে আমাকে বলল, আমি আরো ২-৩টা মেয়ে ছিলাম, তা আমাদের সঙ্গে আলীজান ভাই ওইখানে ছিলেন। তো যাই হোক, তা আমাকেই উদ্দেশ্য করে বলছে যে তুমি যদি আসো তাহলে আমাদের একটা শট দেবে। শুধু তার মানে তোমাকে অফার দেয় প্রথমে শুটিং দেখতে গিয়ে ওইখানকারই একজন তোমাকে অফার দেয়। বোধহয় এখন বুঝতে পারি, তখন তো বুঝতে পারিনি, বোধহয় অ্যাসিস্ট্যান্ট বলে তুমি যদি আমাদের এই ট্রেটা নিয়ে ওই টেবিলে রেখে দিবে। তা আমি ওদের দিকে তাকালাম, ওরা যা আমাদের সাথে গেছে আর কি। তারপর বলছে ঠিক আছে। তা আমিও গেলাম, ঠিক আছে আমি করব। তো মেকআপ রুমে নিয়ে গেল, নেওয়ার পরে মেকআপ দিল, কার জন্য একটা প্যান্ট শার্ট পরিয়ে দিল। দেওয়ার পরে আমাকে দেখিয়ে দিল যে তুই ট্রেনের মধ্যে একটা বোতল আর কিছু গ্লাস, বললো যে এখান থেকে মদ নিয়ে যাওয়ার তো এখান থেকে নিয়ে তুমি এই পাশ থেকে গিয়ে ওইখানে দাঁড়াবে এই টেবিলে রেখে আর কি। তো ২-১ বার দেখানোর পরে আমি ঠিক একদম নিয়ে ওখানে দাঁড়ানোর পরে কাট
তারপরে চলে এসেছি ওইখান থেকে, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম। তারপর কি হলো, ওইখান থেকে ক্যামেরাম্যানই বোধহয় বলেছে স্টিল ফটোগ্রাফারকে যে মেয়েটাকে দেখতে বোধহয় ভালোই লাগছে, তা তোমার কিছু ছবি তোলো। তো কিছু ছবি তুললো, তোলার পর আমি আর জানি না ব্যাপারটা। পরে কি হলো, আমাকে 10 টাকা, ওই আমি প্রথম মানে পারিশ্রমিক আমার হলো 10 টাকা। 10 টাকা? 10 টাকা মাত্র? তো না, ওইখানে তো দেখতে গেছি, এটা তো আমি যে ওইখানে কাজ করতেও যাইনি বা কি পারিশ্রমিক কি কিছু না, কিন্তু আমার হাতে ধরিয়ে দিল। তো আমি মনে করি আমার যা আরো মানে কাজিন টাজেন ছিল ওদের বললাম যে কি 10 টাকা দিয়েছে, ঠিক আছে ওকে। তুমি যখন বোধহয় এদের কি নিয়মই বোধহয় এটা যে এই এতটুকু কাজ করলে বা যেটা কাজ করলে পয়সা পাওয়া যায়। আমরা চলে এলাম। পরবর্তীতে কি হলো যে ওই সে কি বলে আজিমপুর আলী ভাই, তো উনিও কিন্তু ওরা কিন্তু ঢাকায় হলেও কিন্তু ঢাকা মানে আমাদের বাড়িতে আসা যাওয়ার একটি ছিল। তারপর ওরা একটা নাটকের একটা ওদের কি বলে অফিস করে না, যে পাড়ার মধ্যে ছেলেরা সব মিলে আর কি। তো এখানে এখন যে আমার বোনের বর আপনার সুলেমান, ও কিন্তু তখন ওদের সাথে আর কি। তো এখানে কি হলো, এই আপনার এই হিরোইন আসেনি। হ্যাঁ, নাটক বোধহয় 2-3 দিন পরে শুরু হবে। তখন ওরা বললো যে তুমি একটা রিহার্সেল করো। আমি রিহার্সেল করবো মানে, কই না করো। তো করলাম, নাটকটা হলো, এটা শায়েস্তা খান হলে মানে যে এসে। তারপর থেকে মানে করো যে আমার আনাগোনা শুরু হলো। ভালো লাগা কি শুরু হয়েছে? হ্যাঁ, ভালো লাগা শুরু হয়েছে, করার খুব আরো অবশ্যই। কেন আমার উদ্দেশ্যই কিন্তু ঢাকাতে আসা, এর আগেও এসেছি, কিন্তু এইবার যখন এলাম, এটা কিন্তু আমি ফিল্ম করার জন্য এলাম, আর আমি পালিয়ে এসেছি। আচ্ছা, আরেকটা কথা আমার জানতে ইচ্ছে করছে, তোমার একটা অ্যাড আমরা দেখেছিলাম একটা ফ্যামিলি প্ল্যানিং এর উপরে, সেটা কি মানে এটার পরপরই এই নাটকটার করার পরপরই এর মধ্যেই কোথা থেকে মানে এলো, মানে ছবি রিলিজ হওয়ার আগেই, তার মানে ওইটা? হ্যাঁ, ছবি রিলিজ হওয়ার আগে এটা হচ্ছে আর কি। ওইখান থেকে আরো বেশ সারা জাগিয়ে দিল আর কি, যে ফিল্মের মধ্যে। তোমার শুরুটা আমরা একটু দেখে নিতে চাই আর কি এই মুহূর্তে। হ্যাঁ, সে হঠাৎ করে একদিন পালিয়ে আমাদের এখানে চলে আসছে, আমার বাড়িতেই থাকে। আমার একটা নাট্য সংস্থা ছিল, ওই নাট্য সংস্থা থেকেই প্রথম ওর অভিনয়ে হাতে খড়ি। নাটকটার নাম ঘুম নেই। তারপর প্রতিভা দেখে আমরাও চিন্তা করলাম যে না, ওর তো এগিয়ে যাওয়া উচিত। এইভাবে এই অফিস পাড়ার নাটক আরম্ভ করলো। ওকে একবার আমি বলেছিলাম যে তুমি ফিরে যাও, তখন সে বলল যে আমি কিছু না হওয়া পর্যন্ত আর দেশে ফিরে যাব। এবং এই যে একাগ্রতা এবং কঠোর পরিশ্রমীও, মানুষ ইচ্ছে করলে অনেক কিছু হতে পারে। এটা দৃষ্টান্ত হলো রোজিনা। হ্যাঁ রেনু, তুমি ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমার কর্মজীবনে আরও সাফল্য অর্জন করো, ব্যস্ততা বাড়ুক, আবার আগের মতো তুমি ব্যস্ত হও, এই দোয়া করি। নাটক করার জন্য আমি একটা মেয়ে খুঁজছিলাম। হঠাৎ আমি খবর পেলাম যে কালকে একটা মেয়ে আসছে রাজবাড়ির থেকে, শেখ আলীজান খায়ের। উনিও নাটক পরিচালনা করতেন, আমরা একসাথে নাটক পরিচালনা করতাম। তখন উনি আমাকে বললেন তুমি যখন নাটক খুঁজছি মেয়েটাকে দেখো। সেদিন মাত্র আসলেন ঢাকায়। আমি গিয়ে দেখলাম, দেখে বললাম যে আপনি কি পারবেন আমার নাটকের এসে দেখো, আপনি যদি বলেন আমি চেষ্টা করব এবং আপনার সহযোগিতা। আমাকে ওকে আসেন, রিহার্সাল আসেন। সেই দিনে তাকে আমি রিহার্সালে নিয়ে আসলাম, রিহার্সাল করালাম। আমার কাছে মনে হলো যে না, হবে, ওর দ্বারা হবে কিছু। সে যে স্ট্রাগল করেছে, আমার মনে হয় আপনার ফিল্মে আজকে যারা প্রতিষ্ঠিত, এদের সবার চেয়ে বেশি স্ট্রাগল করছে একমাত্র আমার রেনু আপা, অর্থাৎ রোজিনা চিত্রনায়িকা। এত স্ট্রাগল করেছে যে চিন্তা করা যায় না। ওনার একটা আগ্রহ ছিল যে আমি সিনেমায় প্রতিষ্ঠিত হব। একটা ছোটো দিয়ে একটা ছবিতে অল্প কাজ করার পর তরুণী তারপর একটা ডিসিশন নিল যে আমি হিরোইন না হয়ে আমি কাজ করবো না। কিন্তু আল্লাহর মধ্যে উনি একটা মিন্টু আমার নাম ছবি একটা নামে হিরোইন হইতে সুযোগ পাইছিল, কিন্তু কোনো কারণে বাদ হয়ে গেল। তারপরে আরও ডিটারমেন্ট হয়ে গেলো যে আমি হিরোইন হব। তো উনি রাজমহল ছবি, তারপর আয়না নামে একটা ছবি, মহসিন সাহেব, রাজমহল ছবিটা একটা ছিল এফকুর চৌধুরী, দুইটা ছবি একসাথে ওনাকে হিরোইন হিসেবে কাজ করছে। ওনার দক্ষতা ওনাকে টেনে নিচ্ছে বেশিরভাগ সময়। এই যে দুইজন মানুষকে আমরা দেখলাম, প্রথম যিনি উনি কে? উনি আলী ভাই, আলীজান খায়ের ওনার নাম। তো উনি বললো না যে নাটক করতেন আর কি, সব রাজবাড়িতেও যেতেন। তো ওইখান থেকে তার সঙ্গে আমার পরিচয়। তো আমি বলতাম যে আমি ফিল্মে করবে হান। আমার মা কিন্তু চাইতো না কখনোই ফিল্মে আসার জন্য। আমার মা সবসময় বলতো না, তুমি ফিল্মে যেতে পারবে না, যার জন্য আমি পালিয়ে চলে আসছিলাম। পালিয়ে এসে কিন্তু ওদের বাসাতেই ছিলাম আমি। পরেরটা কিন্তু ওর নাম সুলেমান মৃধা, ও কিন্তু আমার বোনের বর এখন, আমার ছোট বোনের বর কিন্তু সে।
তো ওরাও তখন কিন্তু ওই যে একসঙ্গে আলী ভাই ওরা একসঙ্গে কিন্তু একটা বন্ধু ছিল, তো ওরাও নাটক করতো, ওরাও নাটক করতো আর আচ্ছা। কি। এইভাবেই কিন্তু তখন তো ওদের সঙ্গে পরিচয়। একটা ছবি থেকে বাদও পড়েছিলে তুমি, তখন খুব মন খারাপ করেছিলে। মিন্টু আমার নাম, হ্যাঁ, মিন্টু মিন্টু আমার। আমার নাম, ওটা হ্যাঁ। কি হয়েছিল আসলে? না ওটা জানি না, পরে আমি শুনেছি আর কি, যে আমাদের শ্রদ্ধেয়, আমাদের খুব প্রিয় ভাজন আমাদের মাসুদ পারভেজ ভাই, ওটাতে থেকে নাকি উনি আমাকে বাদ দিয়ে দিয়েছিলেন, কারণ উনি মনে করেছিলেন গল্পটা একটু যে হিরোইনটার চরিত্র একটু মডার্ন, আচ্ছা, তো আমাকে দিয়ে অতটা হবে কিনা, কারণ আমি নতুন, হ্যাঁ, যার জন্য নাকি আমি বাদ পড়েছিলাম। পরে শুনেছি, এটা সত্য না মিথ্যা আমি অতটা জানি না আর কি, আচ্ছা, আমি শুনেছি আর কি। তো ওটাতে তখন আমি কিন্তু আমি এত ভেঙে পড়েছিলাম যে মানে বর্ণনা করার মতো নয়, কারণ ওই ছবি থেকেই কিন্তু আমার নামটি হয়েছিল রোজিনা। আর ওই ছবির যে গল্পের হিরোইন ছিল ওনার ওই নাম চরিত্রটার নাম রেখেছিল রোজিনা, আর নামটা দিয়েছিল আমাদের মহিউদ্দিন স্যার। আচ্ছা, এই যে পরে একজন আসলে, এটা কি মাস্টার বাবু? হ্যাঁ মাস্টার, আমাদের ওর নাম শহীদ, মাস্টার নামটি কিন্তু আমিই দিয়েছি। ও আমার সঙ্গে হলো আপনার 77 বা 8 থেকেই। আচ্ছা, আমার সঙ্গে না, আমার ফ্যামিলির সঙ্গে, আমার পরিবারের সঙ্গে। আচ্ছা, তো শুধু আমার মায়ের পেটের না, কিন্তু কিন্তু তার চেয়ে অধীন কিন্তু সে আমার। তাই? মানে কাঞ্চন, তুমি যতটুকু আমাকে দেখেছো, বাড়ি ঘর এভরিথিং কিন্তু তার হাতে। পয়সা হতে পারে কি আমার, বলো? কিন্তু এভরিথিং কিন্তু তার হাতের। তোমার সঙ্গে যারা যারা অভিনয় করেছে এবং যারা তোমাকে দিয়ে অভিনয় করিয়েছেন, ডিরেক্টর, তারপর প্রডিউসার যারা আছে, তাদের সম্পর্কে কিছু আমার দর্শকদের যদি জানাতে। আমি যখন ফিল্মে এসেছি তখন কিন্তু মানে যাদের অনুকরণ করে, যেমন শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, রাজ্জাক ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, না তো আমার অনেক অনেক সিনিয়র। তা আমি এসে পড়েছি কিন্তু ওনাদের সাথেই কিন্তু কাজ করেছি আমি। তা আমি আসলে কৃতজ্ঞ, কারণ হলো আমি নতুন হিসেবে যে সহযোগিতা পেয়েছি তাদের কাছ থেকে। যে ওয়াসিম ভাই যখন সুপার স্টার, তখন কিন্তু তার সাথে আমি প্রথম হিরোইন করেছি, যে রাজমহল। অনেক অনেক মানে কারণ ওনারা সাপোর্ট করেছে, কপারেশন করেছে, কারণ আমি কিন্তু অভিনয় শিখে আসিনি। হ্যাঁ, তা আমি যতটুকু শিখেছি আপনার ফিল্ম থেকে শিখেছি, স্টেজ থেকে শিখেছি। আচ্ছা, তোমার কি কোনো শিল্পীদের সঙ্গে কি কখনো কোনো মনোমালিন্য কিংবা ঝগড়া এই ধরনের কি না, হয়েছে? আমার মনে হয় না কাঞ্চন। তুমি এখন হয়তো আমার জিটিভির হোস্ট হয়েছো, তুমিও ইন্ডাস্ট্রির সুপারস্টার একজন হিরো। মানুষ মাত্রই ভুল হতে পারে, হ্যাঁ সেটা তো তা সেখানে আমার মনে হয় টি-বয় থেকে শুরু করে একদম প্রোডিউসার, মিডলে যত কো আর্টিস্ট বলো, মানে সহশিল্পী বলো, আমার মনে হয় না কারোর সঙ্গে বোধহয় আমার এতটুকু আচ্ছা, বোধহয় কোনো মনোমালিন্য পরিচালকের হয়েছে। সঙ্গে কি মানে তুমি হয়তো ভেবেছো যে এইভাবে কাজটা করা উচিত, উনি বলতেছে অন্যরকম ভাবে, সেইখানে কি তোমার কি না ঝগড়া হয়নি, তবে একটা খারাপ সমঝোতা, লেগেছে? মানে সমঝোতা করেছি। কখনো হয়তো দেখেছি বলেছে যে না একদম এটাই করতে হবে, তখন বাউন্ড আমি যে একজন ডাইরেক্টর তার মতোই তো আমাকে করতে হবে, যতই আমি চাই না কেন যে না মনে হয় এইখান থেকে একটু এভাবে করলে হয়তো তার সঙ্গে ডিসকাস করলাম, আলাপ করলাম, হয়তো ফিল করলো যে না ম্যাডাম ঠিক আছে, এইভাবে করাটাই বেটার। পরিচালকদের মধ্যে এমন কি কয়েকজন আছে যারা তোমার কাছে সবচেয়ে প্রিয় পরিচালক, এরকম কয়েকজনের নাম? আমি তো আতা ভাই থেকে শুরু করে আমজাদ হোসেন থেকে শুরু করে নারায়ণ ঘোষ, স্মিতা, আপনার কাজী জহির, তারপর দিলীপ বিশ্বাস, তারপর মনে করো আমাদের শুধু একটি মানুষের আমি অভিনয় আচ্ছা, করিনি। তোমার ছবির সংখ্যা কতটুকু হয়? আমি জানি না, কেউ কেউ বলছে যে হয়তো 200-র কাছাকাছি, কিন্তু আমার যে মাস্টার যাকে বলি শহীদ, আমি আজকেও আসার সময় আমি জিজ্ঞেস করলাম, না সে তো লিস্ট রাখতো, আচ্ছা, বলে না আপনি বাংলাদেশের ছবি অনেক বেশি করেছেন, অনেক 200-র অনেক বেশি করেছেন। আচ্ছা। তারপর তো আমি কলকাতার ছবি করেছি অনেকগুলো, বাংলা ছবি। আচ্ছা, কলকাতা কতগুলো? সে তো বোধ হয় সেটাও হবে 7-8টা তো হবেই, মানে রূপবান থেকে শুরু করে লাস্ট করলাম তোমার বাংলার। কলকাতায় যখন প্রথম আমি করতে গেলাম সেটা হলো বোধহয় 91 বা 2-তে, আমাদের স্বপন শাহ কিন্তু হাল ধরেছিল কলকাতার মানে ফিল্ম ইন্ডাস্ট্রি। স্বপন শাহর সঙ্গে তো বাংলাদেশে তোমার খুবই মানে একটা সুন্দর ভালো সম্পর্ক, তার পুরো ফ্যামিলি থেকেই সহকারে আমি অনেকগুলো ছবি করেছি। তো উনি যখন কলকাতায় চলে গেলেন, আমি নিজে দেখেছি টালিগঞ্জ, মনে করো যে ধুধু শুধু
পাখির ডাক ছাড়া কোনো কিছুই নাই। আমি বলবো যে কলকাতার ইন্ডাস্ট্রি কিন্তু অনেক মানে করো যে আপনার প্রসেনজিৎ বলো এই বলো, এরা কিন্তু তাকে অনেক মানে ধন্যবাদ দেয়, কৃতজ্ঞতা স্বীকার করে। অবিচার নামে একটি ছবি মিঠুনের সঙ্গে করেছো, মিঠুন চক্রবর্তী। তো সেই ছবি মানে কোনো স্মৃতিচারণ তোমার? প্রথম যখন মিঠুন চক্রবর্তী তোমার এয়ারপোর্টে মানে আসলো, যে মিঠুন চক্রবর্তী বোম্বের একজন ফেমাস স্টার, তো সত্যি অবাক লেগেছে আমার। আমি প্রথমেই যখন মানে করো মিঠুন চক্রবর্তী এয়ারপোর্ট থেকে নেমে তোমার আরেকটা এয়ারপোর্টে চলে আসে, মানে হেলিকপ্টারে আমরা যাব। তো ওই এয়ারপোর্টে চলে আসে, তো ওইখানে গেলাম। আমি নতুন হাসান ভাই আরও অনেকে ছিলেন, হাসান ইমাম সাহেবের কথা বলছি, ওই ছবির তো উনিও ডাইরেক্টর ছিলেন। যার পরে একদম আমি হতভম্ব হয়ে গেছি, কারণ সে যে আরেকটা যেটা ভয় হচ্ছিল, হিন্দি বলে, কারণ বাংলা তো আমি তো হিন্দি অত জানি না, তো এটাও একটা ভয় লাগছিল আমার। ও না, তুমি এটা বিশ্বাস করতে পারবে না কাঞ্চন, সত্যি করে কথা বলছি। ও বললো, ও রোজিনা, সে মনে করে ধরে বললো, ও রোজিনা, তোমাকে তো অনেকবার আমি দেখেছি। আমি তো হতভম্ব, কোথায় দেখেছো দাদা তুমি? কেন, তোমাকে তো ছবি অনেক দেখেছি আমি। মানে এত ইজি করে নিচ্ছে। পরবর্তীতে বুঝতে পারলাম আমি যে সে একটা মনে করে আমি নতুন আর্টিস্ট, সেও নতুন, ইজি হওয়া যাতে ইজি হতে পারি, যার জন্য কিন্তু সে মনে করো মনে একদম মনে হচ্ছে কতদিনের চেনা, বোধহয় বিদেশে ছিল, বোধহয় এই সবে মাত্র এলো। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আশা করি আমাদের ছেড়ে, এই ভালোবাসার মানুষদের ছেড়ে কোথাও যাবেন না।